আপনি এনবিআর কে সংস্কার না করেই এনবিআর এর উপরে এত পার্সেন্ট বাজেটের যে কালেকশনটা চাপিয়ে দিয়েছেন, এটা কতটুকু সফল হবে সেটা আমরা নিশ্চিত না। ভারত আমাদেরকে যেভাবে দেখে একটা নিচু জাত হিসাবে এবং মুসলমান হিসাবে আমাদের উপর একটা অত্যাচারের তাদের মন মানসিকতা গড়ে উঠেছে। ফলত ওই পারসেপশনটা আমাদের দূর করতে হবে। যে সীমান্ত যে হত্যাটা হচ্ছে এটাতে ভারতও দায়ী আছে। তো সেই ক্ষেত্রে আমাদের নতজানু যে পররাষ্ট্রনীতি সেটা থেকে সরে আসতে হবে। হাসনাত আব্দুল্লাহ যেহেতু আওয়ামী লীগ নিষিদ্ধ প্রোগ্রামটা করেছিলেন, ফলত তাদের একটা ক্ষোভের জায়গা আছে। এবং আপনি বেনজিরকে হলে গ্রেপ্তার করেন, আওয়ামী লীগের নেতাদের বিদেশ থেকে যদি গ্রেপ্তার করা হয় এবং তারা বিদেশে গিয়ে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, আমরা সেখানে সরকারেরও কিছু সহায়তা দেখতে পাচ্ছি যে এই প্রোগ্রামগুলো ছাত্রলীগ যুবলীগ মাঠ করছে। তো ইন্টারপোলে কিন্তু এই সরকার যে সময় এসেছে এই সময় আর এর নোটিশ জারি করে কিন্তু ধরা সম্ভব নয়, এটা আগেই কথা হয়েছিল। দর্শক, মানব জমিনের বিশেষ সাক্ষাৎকার দ্য পলিটিক্যাল ডিকোডে আজকে আপনাদের সঙ্গে যুক্ত রয়েছে আমি মামুনুর রহমান হৃদয়। রাজনৈতিক হিসাব নিকাশ ডিকোড করতে আজকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন তরুণ রাজনীতিবিদ, জুলাই আন্দোলনের সম্মুখ সারির সংগঠক ও এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। চলে যাচ্ছি তার কাছে। কেমন আছেন? জি, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম। প্রশ্নে সরাসরি চলে যাচ্ছি যে এটি পক্ষ দাবি করে যে জামাতের সঙ্গে যদি এনসিপি জোট না হতো তাহলে এনসিপি কেউ চিনতো না। আপনিও কি তাই মনে করেন যে জুলাই আন্দোলনের মাধ্যমে গড়ে ওঠা সংগঠন এনসিপি কে যদি জামাতের সঙ্গে জোট না হতো তাহলে আসলে কেউ চিনতো না? অবশ্যই চিনতো। আমাদের নির্বাচনের ক্ষেত্রে হলে ইলেকশন সিম্বলটা অনেক ইম্পর্টেন্ট। আপনি যদি একদম প্রত্যন্ত অজপাড়া একটা গ্রামও বাংলাদেশে জিজ্ঞেস করেন অথবা যে কোনো জায়গায় শাপলাকলি তারা চিনে কিনা, সেটা চিনবে তারা। এবং প্রচুর সংখ্যক মানুষ বিদেশ থেকে বাংলাদেশ থেকে তারা হলো সেই শাপলাকলিতে ভোট দেওয়ার জন্য আগে থেকে উন্মুখ ছিল। তো যারা এই দাবিটা করে এটা সত্য না। আচ্ছা, রাজনৈতিক দল হিসেবে বিএনপি বর্তমানে কি প্রতিহিংসা রাজনীতি করছে কিনা? তো সাম্প্রতিক সময়ে যদি ঝিনাইদহের ঘটনায় বলি যে আপনাদের এনসিপির একজন সমর্থককে কিন্তু তুলে নিয়ে যাওয়া হয়েছিল এবং পরবর্তী সময়ে ঈদের পরেও কিন্তু তাকে ছাড়া হয়েছিল, কিন্তু তার বিরুদ্ধে প্রমাণের একটু গ্যাপ ছিল। তো আপনি এই বিষয়ে কি বলছেন যে তারা কি আসলে প্রতিহিংসা রাজনীতি করে কিনা? তৃণমূলে এখনো প্রতিহিংসা রাজনীতির সংস্কৃতিটা রয়ে গিয়েছে এবং নট অনলি এটা, বিএনপি সব দলের মধ্যে এই সংস্কৃতিটা রয়ে গিয়েছে। এটা বাংলাদেশের এই সংস্কৃতিটা থেকে বের হওয়া প্রয়োজন। আমরা যেটা চিন্তা করেছিলাম যে পলিসি বেসড রাজনীতি হবে, সেই জায়গায় এখনো আমরা যেতে পারিনি। এটা হলো আমি একজন রাজনীতিবিদ হিসেবে আমার ব্যর্থতা। আশা করি যে সবার সম্মিলিত প্রচেষ্টা আমরা ওই জায়গাটায় যাবো ইনশাল্লাহ। এই সরকার কি জুলাইয়ের চেতনা ধারণ করে, কি মনে হয়? এটা তারা মুখে বলে কিন্তু অন্তরে ধারণ করে না। ইসলামী ব্যাংক এবং আদ্দিন হাসপাতাল ইস্যুতে কি বলতে চান? আমাদের তো ব্যাংকিং খাত কলাপস করেছে এবং সেই জায়গাটা তারা ইসলামী ব্যাংকে হস্তক্ষেপ করেছে। তো বিএনপি যেটা চাচ্ছে, বর্তমানে জামায়াত ইসলামের অর্থনৈতিক যে সংশ্লিষ্টতা যে প্রতিষ্ঠানগুলো রয়েছে অথবা তাদের যে জায়গাতে তারা কাজ করে থাকে, সেখানে আওয়ামী লীগের মতনই তারা একটা ক্র্যাকডাউন চালানোর চেষ্টা করছে। সেটা তারা সফল হবে না, কারণ এটা আওয়ামী লীগও চেষ্টা করেছিল, তারা সফল হয় নাই। এবং জামায়াতের এটা ব্যক্তি জায়গায় বা পরিবারের জায়গায় প্রতিষ্ঠানগুলো গড়ে তোলে নাই এবং এটা পাবলিক সকলেরই অংশগ্রহণ রয়েছে এবং এটা ট্রাস্ট বেসিসে। এবং সেখানে আদ্দিনা হসপিটাল যেটা হয়েছে সেটাও নগ্নভাবে হস্তক্ষেপ করা হয়েছে এবং তারা বলেছে যে আমরা জরিমানা দিব এবং সেখানে যদি কেউ দোষী সাব্যস্ত হয় সেটা আইনের আওতায় নিয়ে এসে, কিন্তু প্রতিষ্ঠানের উপরে যে খড়গ নেমে এসেছে তাদের ইন্টেনশনটা আমরা ভালো দেখি নাই। আমরা আশা করি যে ইসলামী ব্যাংক, আদ্দিন অথবা অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো রয়েছে এই ধরনের সরকারি হস্তক্ষেপ থেকে ভবিষ্যতে মুক্তি পাবে। সরকার বাজেট ঘোষণা করেছে, এনসিপির পাশাপাশি যারা জামাত পেয়েছেন তারাও কিন্তু একটা ছায়া বাজেট দিয়েছেন। তো বাজেট নিয়ে আপনার কাছে জানতে চাই যে আপনি কি বলতে চান? বাজেটে যেটা হয়েছে, বিএনপি অনেক বড় বাজেট দিয়েছে। তো প্রত্যাশার জায়গায় মানুষের অনেক ছিল, গণ অভ্যুত্থানের জায়গায়। তো প্রত্যাশার জায়গায় থাকার কারণে খাতগুলো অনেক জায়গায় বেড়েছে। কিন্তু আমাদের যে বাজেটের যে সোর্সিং, সেই জায়গাটায় বিএনপি যে বাজেটটা দিয়েছে সেখানে অনেকগুলো আমরা গ্যাপ মার্কেট দেখতে পাচ্ছি। অর্থাৎ আপনি এনবিআর কে সংস্কার না করেই এনবিআর এর উপরে এত পার্সেন্ট বাজেটের যে কালেকশনটা চাপিয়ে দিয়েছেন, এটা কতটুকু সফল হবে সেটা আমরা নিশ্চিত না। 2 নম্বরের বিষয়টা হলো কর্মসংস্থান তরুণদের। তো এই কর্মসংস্থানের জায়গাটা হলো বাজেটে ঘাটতি রয়েছে, যে কারণে হলো ভবিষ্যতে আমাদের ন্যাশনাল সিকিউরিটি থেকে সর্ব জায়গায় তরুণদের যদি আমরা কর্মসংস্থানে ইনভলভ করতে না পারি এবং ইকোনমিক সাস্টেইনেবিলিটি যদি তাদেরকে না দিতে পারি, এটা আমাদের সিকিউরিটির জন্য হুমকি হবে এবং সমাজে একটা অস্থিতিশীলতা বিরাজ করবে। তো সেই জায়গাটায় বাজেটের কিছু গ্যাপ রয়ে গিয়েছে। তো অনেকে বলেছেন বাজেটটা ভালো, কিন্তু এটা একটা দিবাস্বপ্ন এবং অলীক কল্পনারই, আরেকটু বাস্তবিক হলে ভালো হতো। সরকারের যে বাস স্ট্যান্ড সরানোর সিদ্ধান্ত, ওইটাকে কি সাধুবাদ জানাবেন?
এটা একটা ভালো সিদ্ধান্ত। সরকারের বাস স্ট্যান্ড সরানোর সাথে সাথে হলো ট্রাফিকের যে ব্যবস্থাটা সিটিতে এসেছে, এটা একটা গুড সাইন। তো আমরা আশা করব যে সরকার আরো কিছু ভালো ভালো উদ্যোগ নেবে। এটা একটা ভালো পদক্ষেপ। সীমান্ত ইস্যুতে আমরা দেখতে পাচ্ছি যে একটা পুশিনের বিষয় বারবার উঠে আসছে। তো এই পুশিন ইস্যুতে আসলে সরকার কি কি ব্যবস্থা নিতে পারে বলে আপনি মনে করেন, বা আপনি ব্যক্তিগতভাবে যখন সীমান্তে গিয়েছেন আপনি তো অনেক সমস্যার সম্মুখীন হয়েছেন, কি বলতে চান? প্রথমত হলো, সীমান্ত হত্যা দীর্ঘদিন ধরে চলে আসছে, সেখানে আমরা এটা বন্ধ করতে পারি নাই। তো আমি মনে করি সেখানে যদি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়, ভালো ভালো স্কুল প্রতিষ্ঠা করা যায়, ভালো হসপিটাল ব্যবস্থা করা যায়। আমি সীমান্তে গিয়ে দেখেছি ওইখানে ভালো স্কুল নেই, এবং কেউ যদি প্রেগনেন্ট হয় তার বাচ্চাকে ডেলিভারি করার জন্য অনেক দূরে হসপিটালে নিয়ে আসতে হবে। 3 নম্বর হলো, এখানে কর্মসংস্থান নেই। কর্মসংস্থান না থাকার কারণে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যেই ধরনের অর্থনৈতিক বৈষম্য, অর্থাৎ আমাদের কালো টাকা যেটা, এটা সীমান্তে অনেক ছড়াছড়ি। গোল্ডের বিজনেস, গরু বিজনেস, তারপরে হলো ট্রাফিকিং যেটা হলো মাইগ্রেশন, ওইখানে হচ্ছে আর কি। সরকার সরকার হলো এই জায়গাটা যদি পদক্ষেপ নেয় তাহলে সীমান্ত সমস্যা অনেকটুকুই কেটে আসবে। 2 নম্বর হলো পারসেপশন, অর্থাৎ ভারত আমাদেরকে যেভাবে দেখে একটা নিচু জাত হিসাবে এবং মুসলমান হিসাবে আমাদের উপর একটা অত্যাচারের তাদের মন মানসিকতা গড়ে উঠেছে, ফলত ওই পারসেপশনটা আমাদের দূর করতে হবে। তৃতীয়ত যে বিষয়টা, যে এখানে যে সীমান্ত যে হত্যাটা হচ্ছে, এটা তো ভারতও দায়ী আছে। তো সেই ক্ষেত্রে আমাদের নতজানু যে পররাষ্ট্রনীতি, সেটা থেকে সরে আসতে হবে। সীমান্ত যদি আপনি কল্পনা করেন, ভারতের সাথে চায়নার সীমান্ত রয়েছে, সেখানে কোনো সমস্যা হচ্ছে না। পাকিস্তানে রয়েছে, সেখানে সমস্যা হচ্ছে না। নেপালের সাথে তো কোনো কাটাতাড়ি নাই, সেখানেও কোনো সমস্যা হচ্ছে না। এবং আমাদের সবচেয়ে বড় বিষয় হলো, নেপালে যদি কোনো সীমান্তে একটা হত্যাকাণ্ড ঘটে, পুরা নেপাল হলো একসাথে জেগে উঠে। তো এই জায়গাটা বাংলাদেশের গ্যাপ রয়েছে। আর যেটা পুশিন, যেটা সেটা হলো আমাদের ভূ রাজনৈতিক আঞ্চলিক বড় একটা রাজনীতি রয়েছে, যেটা বিজেপি সরকার করতে চাচ্ছে। তারা হলো অখণ্ড ভারত প্রতিষ্ঠা করতে চাচ্ছে। পুশিনটা অখণ্ড ভারতের একটি ধারাবাহিকতার অংশ। সেই জায়গাতে বাংলাদেশের দল মত নির্বিশেষে সীমান্ত এবং পুশিন ইস্যুতে একসাথে কাজ করা উচিত। যেটাতে হলো আহ, আমাদের এখানে দুইটা আহ, মানে তত্ত্বগতভাবে রাজনীতি আছে। একটা হলো বাঙালি জাতীয়তাবাদ, আর একটা হলো বাংলাদেশি জাতীয়তাবাদ। আপনি যদি বাঙালি বলেন, সেখানেও আপনি সীমান্ত হত্যাকে সমর্থন করতে পারেন না। আবার যখন আপনি বাংলাদেশি জাতীয়তাবাদ বলেন, সীমান্ত হত্যাকাণ্ড হচ্ছে, তাহলে তো আপনার এখানে তত্ত্বগতভাবেই আপনার হলো ন্যারেটিভটা ভেঙে যায় আর কি। তো আমাদের এখানে ভবিষ্যতের যে লড়াই, এখানে মুসলমানদের এবং সার্বভৌমত্বের একটা কঠিন লড়াইয়ের আমরা 18 কোটি মানুষ সম্মুখীন হচ্ছি। এবং তারা যে অভিন্ন আকাশের স্বপ্ন দেখেছে, সেটা আমরা 47 সালে সমাধান করে ফেলেছি, এবং 71 সালেও আমরা বার্তা দিয়েছি বাঙালি হলো বীরের জাতি, কারো কাছে কত কবু মাথা নোয়াবার নয়। তবে অনেকেই চিন্তা করে যে অখণ্ড ভারত মানে বাংলাদেশকে হলো ভারত দখল করতে আসবে। এটা সত্য নয়, কারণ বাংলাদেশকে ভারত দখল করতে পারবে না, এটা হলো সত্য কথা। কিন্তু তারা এটা বাংলাদেশকে হলো একটা তাদের কলোনি বানিয়ে রাখবে। তো আমরা 47-এ তো ব্রিটিশ কলোনি এখান থেকে বিতরণ করেছি, নতুন কোনো কলোনি তো আমরা হতে চাই না। ভারত আমাদের সংস্কৃতি, রাজনীতি, অর্থনীতি সবকিছু ধ্বংস করার পায়তারা করেছে, যাতে তাদের একটা এখান থেকে তারা মার্কেট হিসাবে দেখে এখান থেকে জাস্ট আমাদের শোষণ করতে পারে। তো সেই জায়গাটায় আমাদের মনস্তাত্ত্বিক যে সীমান্ত, মনস্তাত্ত্বিক যে চিন্তা, সেই জায়গায় পরিবর্তন নিয়ে আসতে হবে। সাম্প্রতিক সময়ে সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বিদেশ সফরে গিয়েছিলেন এবং সেখানে হামলার শিকার বা ডিম নিক্ষেপের একটি ঘটনা ঘটেছে, এবং আমরা অতীতেও দেখেছি যে এনসিপি নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা যখন বিদেশ সফরে যান, প্রায় সময় আলেক নেতাকর্মী যারা রয়েছেন তারা সেখানে একটু ডিস্টার্ব করার চেষ্টা করেন। তো আপনারা কি এই বিষয়ে নিরাপত্তাহীনতায় ভুগেন বা কোনো ব্যবস্থা নিয়েছেন কিনা? আমরা খুবই ভালনারেবল সিচুয়েশনে আছি। এখানে দুইটা বিষয়, একটা হলো হাসনাত আব্দুল্লাহ যেহেতু আওয়ামী লীগ নিষিদ্ধ প্রোগ্রামটা করেছিলেন, ফলত তাদের একটা ক্ষোভের জায়গা আছে। এবং আপনি বেনজিরকে হলে গ্রেপ্তার করেন, আওয়ামী লীগের নেতাদের বিদেশ থেকে যদি গ্রেপ্তার করা হয় এবং তারা বিদেশে গিয়ে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, আমরা সেখানে সরকারেরও কিছু সহায়তা দেখতে পাচ্ছি যে এই প্রোগ্রামগুলো ছাত্রলীগ যুবলীগ মাঠে করছে। 1 নম্বর হলো ফেসিবাদী শক্তির বিরুদ্ধে, যেটা হলো ফেসিবাদী চর্চাটা করেছে বাংলাদেশ। আরেকটা হলো ফেসিবাদী সিস্টেম, ওই সিস্টেমের মধ্যে তো বিএনপিও পড়ে, তারা তো ওই সিস্টেম থেকে বের হয় নাই। ফলত আমাদের অনেকগুলা ফ্রন্টে একসাথে হলো লড়াই করতে হচ্ছে, এবং বিভিন্ন জায়গায় বিএনপিও আমাদের উপর হামলা চালাচ্ছে, আওয়ামী লীগও হামলা চালাচ্ছে। তো আশা করি যে ভবিষ্যতে এই ধরনের জায়গা থেকে আমরা বেরিয়ে আসতে পারবো, এবং আমরা খুবই সংকটের মধ্যে আছি। আচ্ছা, বলতে যাচ্ছি যে 24-এর পরবর্তী সময় বিচার ব্যবস্থার কতটুকু পরিবর্তন দেখছেন, যেহেতু হামলার শিকার হচ্ছেন? বিচার ব্যবস্থা যদি বলি, যে আমাদের ওই সময় কথা ছিল যে সুপ্রিম কোর্টের সেক্রেটারিয়েটটা আলাদা হবে, কিন্তু এটা তো করা হলো না। বিচার ব্যবস্থার কোনো সংস্কার করা হয়নি।
দুই নম্বর বিষয় হলো যে স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্য দিয়েছেন যে আইন শৃঙ্খলার হলো উন্নতি হচ্ছে, এটা সত্য না। আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে দিনের পর দিন, এবং মানুষ নিরাপদ নয়। এবং আমি যখন থানায় মামলা দিতে গিয়েছি, সেখানে হলো তারা মামলাটা নেয়নি। এখন আমারই মামলা নিচ্ছে না, একটা সাধারণ মানুষের মামলা তারা কিভাবে নেবে? অর্থাৎ আমাদের যে স্বরাষ্ট্র আইন এবং বিচার বিভাগ কোনোটারই কোনো পরিবর্তন হয়নি। আমরা আগের সেই সংস্কৃতিতে চলছি, পরিবর্তন প্রয়োজন। বর্তমানে বিএনপি সরকার ক্ষমতা রয়েছেন এবং আওয়ামী লীগের যে সকল নেতাকর্মীরা এই মুহূর্তে জেলের মধ্যে রয়েছেন বা অবস্থান করছেন, তাদের আসলে বিচার প্রক্রিয়া সুষ্ঠু হবে বলে কি আপনি মনে করেন? এটা তো গণ অভ্যুত্থানের পরে বড় একটা জায়গা হলো মামলা বাণিজ্য হয়েছে, যেটা হলো করা উচিত ছিল না। দ্বিতীয় বিষয়টা যেটা আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি যে বিএনপির বিভিন্ন মন্ত্রী, তাদের শেল্টারে অনেক আওয়ামী লীগ রয়েছে আর কি। তো সেই জায়গা থেকে তারা সামাজিকভাবে তাদের অর্থনৈতিক কাঠামোর মধ্যে জড়িয়ে পড়েছে, তাদের জন্য অনেক কঠিন হবে। এবং আমরা মনে করি যে যদি তারা এটা সাহস করে করতে পারে, তাহলে হয়তো বা বিএনপির ভবিষ্যৎ জিয়াউর রহমানের মতন হবে না, খালেদা জিয়ার মতন হবে না, ভালো কিছু হবে। কারণ আওয়ামী লীগকে যখনই বিচার প্রক্রিয়া থেকে তারা বাদ দিয়েছে, তখনই কিন্তু জিয়াউর রহমানের হত্যাকাণ্ড হয়েছে, খালেদা জিয়ার হত্যাকাণ্ড হয়েছে। এবং ভবিষ্যতে তারা ইতিহাস থেকে যদি শিক্ষা না নেয়, সেখানে আমাদের বলার কি থাকবে? দলীয় যে ঐক্যজোটটা রয়েছে, আপনারা নির্বাচন কিন্তু 11 দলীয় ঐক্যজোট একসাথে মিলে করেছিলেন, কিন্তু সামনে যে সিটি কর্পোরেশন নির্বাচন আসতেছে, তো আমরা দেখেছি যে জামাত থেকেও প্রার্থী ঘোষণা করা হবে বা আপনাদের থেকেও ঘোষণা করা হয়েছে। তো আপনারা কি পৃথক হয়ে তারপর নির্বাচন করবেন তাদের থেকে, এরকম কি আশা করা যায় নাকি আবারও একত্রিত হবে? থিওরিক্যালি লোকাল গভর্নমেন্টটা আসলে ওইভাবে জোট ফাংশন করে না। আবার এখানে হলো দলীয় প্রতীকটা নাই। এখন প্রায় 70,000 হলো পোস্ট রয়েছে লোকাল গভর্নমেন্টে। এতগুলা লোক একসাথে বসে পোস্টগুলো অ্যাকোমোডেট করা সো টাফ জায়গা। সেই জায়গাতে হলো যদি কোনো বোঝাপড়া থাকে আঞ্চলিকভাবে বা সেখানে অঞ্চলগত, সেটা একটা হতে পারে। এবং আমরা এখন এটা ক্লিয়ার হয়নি। আমাদের 21 তারিখে একটা জোটের মিটিং রয়েছে শীর্ষ নেতৃবৃন্দ, সেখানে আরো বেশি ক্লিয়ার হব। তবে আমাদের জায়গা থেকে আমরা পুশ করতেছি যাতে সিটি কর্পোরেশন বা উপজেলাগুলোতে একসাথে যদি জোটবদ্ধভাবে করতে পারি, তাহলে এটার সুফল 11 দলীয় জোট অনেক বেশি পাবে। এবং সেক্ষেত্রে জামায়াত ইসলামী নেতৃবৃন্দকে আমরা আহ্বান জানাবো সে বিষয়ে তাদের ভেবে দেখার জন্য। সিটি কর্পোরেশন নির্বাচনে দাঁড়ানোর ইচ্ছে কি আছে আপনার? আমি এ পর্যন্ত এখনো সিদ্ধান্ত নিইনি। আমি পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। যদি কোনো যেমন ঢাকা 8-এ ইলেকশন কিন্তু আমি করতাম না, পরিস্থিতি এসেছে তখন আমি করেছিলাম আরই। তো আমার জায়গাটা হলো যদি এই ধরনের কোনো পরিস্থিতি আসে, আমাকে প্রয়োজন হয়, তখন ভেবে দেখবো আমি। সাবেক আইজিপি বেনজির আহমেদকে দুবাইতে আটক করা হয়েছে, তো তার এই আটকটি আপনি কি কার সাফল্য হিসেবে দেখছেন, সরকারের নাকি আদার্স কারো? এটা আমি স্ট্রেটের জায়গা দেখি যে ইন্টারপোলের রেড নোটিশ বা বেনজিরকে ধরার জন্য আগে কিন্তু কথা হয়েছিল। তো সেই জায়গা থেকে এটার সফলতা এসেছে। এবং ইন্টারপোলে কিন্তু এই সরকার যে সময় এসেছে, এই সময়ে রেড নোটিশ জারি করে কিন্তু ধরা সম্ভব না, এটা আগেই কথা হয়েছিল। যেমন ট্রাফিক ব্যবস্থা 3 মাসে কিন্তু এই ধরনের সিস্টেম করা, এটা ওই সরকারের আমলে, ইউনূস সরকারের আমলে করা হয়েছিল আর কি। এবং প্রশাসনও একটা স্পিডিনেস এসেছে, আমরা বিভিন্ন জায়গায় খোঁজ নিয়েছি। তো তত্ত্বাবধায়ক যেটা ইন্টারিম গভর্নমেন্ট, এটা অনেক সফলতা এই সরকার ভোগ করবে। এবং সরকার যেহেতু আছে এখন, এই সময় এটা ইনিশিয়েট হচ্ছে, সরকার এটা নিজেদের সাফল্য হিসাবে দেখানোর চেষ্টা করবে। তো আমি মনে করি যে এটা আমাদের ওই ইন্টারিম গভর্নমেন্টের একটি সফলতার ধারাবাহিকতা। ঢাকা 8 আসনের সংসদ সদস্য, আপনার অপোনেন্ট যে প্রার্থী ছিলেন মির্জা আব্বাস, তিনি তো এখন অসুস্থতার জন্য রাজনীতি থেকে দূরে, তো কি মনে হয় তিনি ফিরবেন? আমি দোয়া করি যাতে উনি ফিরে আসেন। এবং ঢাকা 8-এর মানুষগুলো অনেক বিপদে আছে। আমি কয়েকদিন আগে শুনলাম মৌচাকে হলো বিএনপির একজন সভাপতি হলো কাঠ নিয়ে হলো সবাইকে পিটাচ্ছে, মানে নিজে বিচারের ভারটা নিজের হাতে তুলে নিচ্ছে। এবং আমাকে একজন মা ফোন দিয়েছিল, তার দোকানটা হলো উচ্ছেদ করে দিয়েছে যুবদলের গোলাপে। তো এইভাবে বিভিন্নজন সমস্যা আছে। এটা যদি উনি থাকতো তাহলে এটা সমস্যাটা হতো না। তো আমরা আশা করবো যে উনি সুস্থ হয়ে ফিরে আসবেন। তবে ওনার যতটুকু অসুস্থতার কথা আমরা শুনেছি, এটা খুবই একটু ভালনারেবল সিচুয়েশনে উনি আছেন। আশা করি যে উনি ফিরে আসবেন, এটা আমাদের কামনা। একজন ভালো রাজনীতিবিদ হওয়ার কি কি শর্ত, আপনি কি কি মনে করেন? আমি নেগেটিভ সাইড থেকে শুরু করি। 3টা জিনিস থেকে যদি রাজনীতি দূরে থাকতে হবে। একটা হলো কোনো নারী গঠিত স্ক্যান্ডাল থেকে। 2 নম্বর হলো দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাসী করে যে অর্থ কামায়ের যে সংস্কৃতি, সেটা থেকে দূরে থাকতে হবে। আরেকটা জায়গা হলো যে আমাদের মদের যেভাবে ডুবে থাকে অনেকেই, এটা রাজনীতিবিদ হোক বা অন্য অনেকে আছে, সেটা থেকে বের হয়ে তখন তিনি সুস্থ মস্তিষ্কে কোনো অলিগার্কদের হলো
করায়ত্তার বাহিরে গিয়ে এবং কোনো নারীর ফাঁদ থেকে বের হয়ে জনগণের মধ্যে সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন। এবং উনি এটা হলো নেগেটিভ বলেছি, পজিটিভ হলো ওনার অ্যাকাউন্টেবিলিটি সেন্স থাকতে হবে এবং সাথে সাথে দুর্নীতি থেকে মুক্ত থাকতে হবে। অ্যাকাউন্টেবিলিটি যদি সেন্স না থাকে তাহলে হলো মানুষ তাকে জিজ্ঞেস করলে বা বিরোধিতা করলে বা কারেকশনের চেষ্টা করলে সে হলো আপনাকে ডিম মারবে, ইট পাটকেল মারবে। তো এই সেন্সটা থাকতে হবে আর কি। তো আশা করি যে এই বিষয়টা হলে বাংলাদেশের পলিটিশিয়ান যারা আছে তারা অনেক দূরে এগিয়ে যাবে, দেশের তারা অনেক জায়গায় সেবা রাখতে সক্ষম হবে। অন্তর্বর্তী সরকার সব দিক থেকে ব্যর্থ, এমন একটি অভিযোগ কিন্তু একটি পক্ষ বারবার দাবি করে। তো আপনার কি মনে হয় যে অন্তর্বর্তী সরকার আসলেই ব্যর্থ? অন্তর্বর্তী সরকারগুলো ছোটোখাটো কোনো ডিসিশন নেয় না, লং টার্ম বা ভিশনারি ডিসিশন নিয়েছে। যেমন আমাদের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে ভারতমুখিতা থেকে বের হয়ে এসেছি আমরা। তারপর ইকোনমিক ক্ষেত্রে আমরা এনবিআর সংস্কারের প্রস্তাবনা দিয়েছিল তারা। পুলিশের ক্ষেত্রে সংস্কার, প্রত্যেকটা সেক্টরে তারা তাদের ভিশনারি প্রস্তাবগুলো রেখেছিল। 1 বছরের মধ্যে এগুলোতে এক্সিকিউশন করা পসিবল না। এখন কেউ যদি এটা এক্সিকিউশন করতে না চায় তাহলে তো সে হয়তো দোষারোপের রাজনীতি করবে, আর যদি এক্সিকিউশন করতে চায় তাহলে তার কাছে এগুলো পজিটিভ মনে হবে। নির্বাচনের পরে আমরা দেখেছি অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা, এমনকি আপনার উপর নির্বাচনের সময় অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিস্থিতি আপনি হয়েছেন। তো আসলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিরাপত্তাহীনতায় ভোগেন কিনা? নিরাপত্তাহীনতা আছে। তো আমাদের জায়গাটা হলো আমরা যেহেতু মানে জনগণের রাজনীতি করি, আমাদের বারবার জনগণের কাছে যেতে হয়। আপনি দেখবেন পুরো বাংলাদেশে ইলেকশনের পরে যারা এমপি ইলেক্টেড হয়েছে, কয়জন এমপি তার এলাকায় কর্মসূচি করেছে বা জনগণের কাছে গিয়েছে, এটা খুবই কম সংখ্যক পাবেন। আমরা জনগণের মধ্যে থাকার চেষ্টা করতেছি এবং জনগণের একদম কাছে গিয়ে হলো সমস্যা শোনার চেষ্টা করতেছি। সেখানে হামলা মামলা অনেক কিছু আসবে, আর বাকিটা হলো আল্লাহর উপর ভরসা, আল্লাহ যদি যতদিন বাঁচা রাখে। তবে খুবই উৎকণ্ঠায় উদ্বিগ্নতায় আমরা আছি। আপনার রাজনীতি নিয়ে এই মুহূর্তে ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমার রাজনীতি নিয়ে এই মুহূর্তে ভবিষ্যৎ পরিকল্পনা হলো বাংলাদেশের দক্ষ কিছু সংগঠন বানানো, ভালো কিছু মানুষকে ট্রেন আপ করা, যাতে ভবিষ্যতে রাজনীতির দায়িত্বটা তারা নিতে পারে। সাথে সাথে তরুণ প্রজন্মের যে ইকোনমিক যে বৈষম্য তারা পড়েছিল, কর্মসংস্থানের ব্যবস্থা সেটা বাস্তবায়ন করা এবং আমাদের বাংলাদেশের নারীরা অনেক বিপদে রয়েছে সেই জায়গায় তাদেরকে হেল্প করা। সাথে সাথে সার্বভৌমত্বের লড়াইটাকে আরও হলো জোরালো করে তোলা এবং এখানে মুসলমানদের উপর যে নিপীড়ন হচ্ছে সেটা আমরা বন্ধ করা। আপাতত আমি এই বিষয়গুলো নিয়ে কাজ করছি। একটা মজার প্রশ্ন আপনার কাছে করতে চাই, আপনি কোন দল সাপোর্ট করেন? ভাবি কোন দল করেন? আমি আর্জেন্টিনা সাপোর্ট করি, এবং কিন্তু এর মানে এটা না আমি হলো ব্রাজিলের সাথে মারামারি করব। খেলা তো খেলাই, এবং আমি মেসির খুব ভক্ত, এটা থেকে আর্জেন্টিনা সাপোর্ট করি। আমার ফ্যামিলিতে অধিকাংশ আর্জেন্টিনা সাপোর্ট করে, আমার ওয়াইফও আর্জেন্টিনা সাপোর্ট করে। ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আপনারা দেখছিলেন মানব জমিন।